আচ্ছা, একবার ভাবুন তো, একটা প্রাণীর দাঁত নেই, ঠোঁট নেই, এমনকি আমাদের মানুষের মতো কোনো ভোকাল কর্ড বা স্বরতন্ত্রীও নেই। তবু সে অবিকল আমাদের মতোই কথা বলছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, তোতা পাখির কথাই বলছি। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাণীজগতের এই চমকপ্রদ জীবতাত্ত্বিক রহস্যটা আমাদের মুগ্ধ করে রেখেছে। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে যাচ্ছি। এটা নিছক কোনো জাদুর কৌশল নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বিবর্তন আর জীববিজ্ঞানের এক দারুণ বিস্ময়কর খেলা। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, তাই না? ঠোঁট বা ভোকাল কর্ড ছাড়া এরা কথা বলে কিভাবে? চলুন এই কৌতূহল জাগানো প্রশ্নটার একেবারে গভীরে যাই, আর এই বিখ্যাত পালকওয়ালা নকল নবিসদের শারীরিক গঠন এবং বিবর্তনের পেছনের আসল রহস্যগুলো একটু ডিকোড করে দেখি। তো পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে আজকের এই আলোচনাটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব এদের শারীরিক সরঞ্জাম বা হার্ডওয়্যার, এরপর মস্তিষ্কের স্নায়বিক প্রোগ্রামিং বা সফটওয়্যার, তারপর জানব এই আচরণের পেছনের আসল উদ্দেশ্যটা কী, এবং সবশেষে মানুষের স্বাস্থ্যবিজ্ঞানের সাথে তোতা পাখির এই কথা বলার অদ্ভুত সম্পর্কটা কোথায়। 1 নম্বর, হার্ডওয়্যার, মানে যে শারীরিক যন্ত্রপাতির জোরে পাখিদের এই অবিশ্বাস্য শব্দ তৈরির প্রক্রিয়াটা বাস্তবে রূপ নেয়। মানুষের শরীর থেকে এদের শরীর কতটা আলাদা তা জানলে আপনি সত্যিই অবাক হবেন। আমরা মানুষরা কথা বলার সময় গলার একেবারে ওপরের দিকে থাকা ল্যারিংস বা স্বরযন্ত্র ব্যবহার করি, যেখানে মূলত আমাদের ভোকাল কর্ড কাঁপে। কিন্তু তোতা পাখির ক্ষেত্রে ওদের পুরো মেকানিজমটাই সম্পূর্ণ আলাদা। গলার বদলে ওদের বুকের একেবারে গভীরে ইংরেজি ওয়াই আকৃতির একটা অঙ্গ থাকে, যাকে বলা হয় সিরিংস। এই সিরিংসের ভেতরের পর্দা বা মেমব্রেন কাঁপিয়েই ওরা অদ্ভুত সব শব্দ তৈরি করে। রেডিটের একজন ব্যবহারকারী খুব মজার একটা কথা বলেছিলেন, পাখিরা হলো ডানাওয়ালা স্পিকার। কথাটা শুনতে বেশ মজাদার লাগলেও সত্যি বলতে কি, ব্যাপারটা একদমই তাই। একটা তোতা পাখি অত্যন্ত নিখুঁতভাবে তার সিরিংসের পেশিগুলোর নিয়ন্ত্রণ করতে পারে। বাতাসকে নির্দিষ্ট উপায়ে কাঁপিয়ে তারা শব্দ তৈরি করে, ঠিক যেমনটা একটা কম্পিউটার তার স্পিকারকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন রকম শব্দ বাজায়। এবার একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করুন, ঠোঁট না নেড়ে বি বা পি উচ্চারণ করার কথা একবার ভাবুন তো। কার্যত অসম্ভব, তাই না? কিন্তু তোতা পাখিরা ঠোঁট ছাড়াই দিব্যি এই শব্দগুলো করতে পারে। ওরা এটা করে ওদের মানুষের মতো বড় আর খুব নমনীয় একটা মাংসল জিহ্বা ব্যবহার করে। সেই সাথে খাদ্যনালী দিয়ে বাতাস আটকে রেখে এক ধরনের চাপ তৈরি করে, যাকে বলে ইসোফ্যাগাল গ্লোটাল বর্পিং। আর এভাবেই ওই পপিং সাউন্ড বা ঠোঁট দিয়ে তৈরি হওয়া শব্দগুলো ওরা অনায়াসেই করে ফেলে। আচ্ছা, হার্ডওয়্যার তো দেখলাম, এবার চলে যাই আমাদের 2 নম্বর পয়েন্টে, সফটওয়্যার। কারণ এত জটিল শব্দ নিখুঁতভাবে অনুকরণ করার জন্য তো তোতা পাখির মস্তিষ্কটাকেও তো ঠিক ততটাই উন্নত হতে হবে, তাই না? জানলে অবাক হবেন, এদের মস্তিষ্কের এই স্নায়বিক সফটওয়্যার আপগ্রেড বা উন্নয়ন শুরু হয়েছিল আজ থেকে অনেক অনেক আগে। জেনেটিক গবেষণা বলছে অন্তত 2,90,00,000 বছর আগে থেকেই তোতা পাখিরা শব্দ শেখার এই অনন্য সিস্টেমটা তৈরি করতে শুরু করেছিল। উদাহরণস্বরূপ নিউজিল্যান্ডের কিয়া পাখির কথাই ধরুন, ওদের মস্তিষ্কে এই সিস্টেমের প্রাথমিক গঠনটা কিন্তু আজও দেখা যায়। সাধারণ গায়ক পাখি, যেমন ধরুন জেব্রা ফিঞ্চের কথা, ওদের মস্তিষ্কে শব্দ শেখার জন্য শুধুমাত্র একটা বেসিক কোর বা মূল সিস্টেম থাকে। ওরা একটা নির্দিষ্ট গানই প্রায় 1,00,000 বার প্র্যাকটিস করে আয়ত্ত করে। কিন্তু তোতা পাখি, ওদের লেভেলটাই আলাদা। এই কোর কাঠামোর চারপাশে ওদের একটা এক্সট্রা শেল বা আবরণী কাঠামো থাকে, আর এই শেলটাই ওদের মস্তিষ্কে এমন এক অকল্পনীয় কম্পিউটেশনাল পাওয়ার দেয়, যার জোরে ওরা যে কোনো শব্দ খুব নমনীয়ভাবে অনুকরণ করে ফেলতে পারে। এই উন্নত স্নায়বিক আর্কিটেকচারে ঠিক ভেতরেই লুকিয়ে আছে অ্যান্টেরিয়র আর্কোপ্যালিয়াম বা সংক্ষেপে এএসি বা এএসি। বিজ্ঞানীরা এটাকে পাখির ভোকাল কিবোর্ড বলেন। ব্যাপারটা অনেকটা পিয়ানো বাজানোর মতো। পিয়ানোর আলাদা বোতাম চাপলে যেমন আলাদা সুর বের হয়, ঠিক তেমনি নির্দিষ্ট কোনো শব্দ করার সময় তোতা পাখির মস্তিষ্কের এই অংশের নির্দিষ্ট কিছু কোষ জ্বলে ওঠে বা অ্যাক্টিভ হয়। এর ফলেই ওরা ক্রিয়েটিভভাবে নিজেদের মতো করে যে কোনো শব্দ তৈরি করতে পারে। তো শারীরিক যন্ত্রপাতি আর উন্নত মস্তিষ্ক দুটোই পেলাম, কিন্তু এগুলো শুধু থাকলেই তো আর হবে না, এর পেছনের কারণটাও তো জানতে হবে। আর সেটাই আমাদের 3 নম্বর পয়েন্ট, উদ্দেশ্য। বিবর্তনের ধারায় ওরা ঠিক কেন এই ক্ষমতাটা বেছে নিল? দেখুন, বন্য পরিবেশে তোতা পাখিরা কিন্তু মারাত্মক সামাজিকভাবে বসবাস করে, আর তারা তাদের সঙ্গীর প্রতি প্রচণ্ড অনুগত থাকে। বিশাল জঙ্গলে শব্দ অনুকরণ করাটা কিন্তু তাদের কোনো বিনোদনের কৌশল নয়, বরং বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। সঙ্গীকে চেনা, একে অপরকে নির্দিষ্ট নামে ডাকা বা দলের একতা ধরে রাখার জন্যে মূলত ওরা একে অপরের ডাক হুবহু নকল করে থাকে।
কিন্তু যখন একটা তোতা পাখিকে খাঁচায় বন্দি করে ঘরে পোষা হয় তখন তো আর তার চারপাশের বন্য সঙ্গী সাথীরা থাকে না। তখন কি হয়? তার বেঁচে থাকার এই আদিম প্রবৃত্তিটা এসে পড়ে আমাদের মানুষের উপর। সে তখন আমাদের কথা অনুকরণ করে, কারণ সে চায় আমাদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতে, আমাদের এই নতুন পরিবারটাকে নিজের দল হিসেবে মেনে নিতে। ওরা আসলে আমাদের ভাষা শিখে আমাদের দলেই ঢুকে পড়তে চায়। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, মানুষের বাক প্রতিবন্ধকতা বোঝা। কারণ পাখির এই জীববিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে বিজ্ঞানীরা মানুষের স্বাস্থ্য আর স্নায়ুবিজ্ঞানের এক চমকপ্রদ আবিষ্কারের দরজা খুলে ফেলেছেন। মানুষ এবং তোতা পাখির বিবর্তনের ধারা লক্ষ লক্ষ বছর আগেই আলাদা হয়ে গেছে। তা সত্ত্বেও ভাষা আর কথা বলার জন্য দুই প্রজাতি মস্তিষ্কে প্রায় একই ধরনের স্নায়বিক কৌশল তৈরি করেছে। বিজ্ঞানের ভাষায় একে বলে কনভার্জেন্ট ইভলিউশন বা অভিসারী বিবর্তন। সহজ কথায়, সম্পূর্ণ ভিন্ন দুটো প্রজাতি একই ধরনের সমস্যার সমাধানের জন্য স্বাধীনভাবে প্রায় একই রকম পথ বেছে নিয়েছে। কি অদ্ভুত, তাই না? আর এই বিষয়টা চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা বিশাল আশার আলো। বিজ্ঞানীরা এখন বাজরিগার পাখির মস্তিষ্কের সেই ভোকাল কিবোর্ড কিভাবে কাজ করে তা গভীরভাবে বিশ্লেষণ করছেন। নির্দিষ্ট কোনো স্নায়বিক প্যাটার্ন কিভাবে নির্দিষ্ট শব্দ তৈরি করে সেটা একবার বুঝে ফেলতে পারলে অ্যাফাসিয়া বা পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত হয়ে যারা কথা বলার ক্ষমতা হারিয়েছেন তাদের ভাষা ফিরিয়ে আনতে এই জ্ঞান যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। স্নায়ুবিজ্ঞানী মাইকেল লং খুব সুন্দর একটা কথা বলেছেন, সম্ভবত মানুষের শ্রেষ্ঠত্বের ধারণাগুলো এবার আমাদের নতুন করে মূল্যায়ন করতে হবে। এই গবেষণাটা আসলে আমাদের সেই পুরনো অহংকারকে চ্যালেঞ্জ করে, যেখানে আমরা ভাবতাম জটিল ভাষা শুধু আমাদেরই একচিটিয়া অধিকার। এটি পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের বাইরেও ভাষার জন্য অত্যন্ত উন্নত লেভেলের জ্ঞানীয় মানচিত্রের বা কগনিটিভ ম্যাপিংয়ের অস্তিত্ব রয়েছে। আর এটাই আমাদের একটা অদ্ভুত আর রোমাঞ্চকর ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয় যে পৃথিবীতে একটা ছোট্ট পাখির মস্তিষ্ক মানুষের মতোই জটিল ভাষা প্রসেস করার ক্ষমতা অর্জন করতে পারে। কে জানে অন্য প্রাণীদের বুদ্ধিমত্তার গভীরে এমন আরও কত বিস্ময় লুকিয়ে আছে। আমাদের চারপাশের এই প্রাণীগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি এবার একটু বদলানোর সময় আসেনি? ভাববেন বিষয়টা।